দেখেন 7 নাম্বার, 7 নাম্বারটা হচ্ছে নতুন নিয়ম। নতুন নিয়মটা কি? রিকোয়ারমেন্টের দিকে তাকান। রিকোয়ারমেন্ট আছে দুইটা, একটা আছে এ নাম্বার, একটা কি বলছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। কটা রিকোয়ারমেন্ট? দুইটা। আচ্ছা, এই দুটো রিকোয়ারমেন্ট করার জন্য আমার এইখানে কিছু এন্ট্রি দেওয়া আছে, এই উপরে কয়েকটা এন্ট্রি দেওয়া আছে। এই এন্ট্রি গুলো ব্যবহার করে আমাকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে হবে আর ব্যালেন্স শিট করতে হবে। আমরা একটু মনে করানোর চেষ্টা করি, আমরা কিছুদিন আগে নন প্রফিটের অঙ্ক করেছিলাম, তাই না? হ্যাঁ সেই নন প্রফিটের অঙ্কই হলো এই 7 নাম্বার, এক কথায়। কারণ নন প্রফিটে এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে হতো, ব্যালেন্স শিট করতে হতো। আর উপরে কি থাকতো? উপরে থাকতো এই রিসিপ্ট এন্ড পেমেন্টের একটা অ্যাকাউন্ট থাকতো, এটা এটা থাকতো না উপরে? হ্যাঁ ভাই। হ্যাঁ এইটা দেওয়া থাকতো, নিচে কিছু সমন্বয় থাকতো। আর আমরা এরকম দুটো রিকোয়ারমেন্ট করতাম, সঙ্গে একটা ওয়ার্কিংও করতাম, ঠিক আছে? হ্যাঁ তো আমরা এখন সেই অঙ্কই করব, বাট ছোট পরিসরে। তো আমি দুটো ছক আগে কেটে ফেলি, রিকোয়ারমেন্ট দিয়ে দুটো ছক কাটি। দেখেন তো রিকোয়ারমেন্ট আমার কি কি চেয়েছিল। একটা হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আমি কেটেছি ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ছক। হ্যাঁ ভাই। অ্যাকাউন্ট মানে কয় দিকে টাকা? দেখেন বাম পাশে এক্সপেন্ডিচার টাকা, ডান দিকে ইনকাম টাকা। আমি কি উপরে কোনো ডেবিট ক্রেডিট দিয়েছি? না না ভাই। কেন দেইনি? কারণ ভিতরে স্পষ্ট করা আছে কোন দিকে কি যাবে, স্পষ্ট করা আছে না? হ্যাঁ ভাইয়া কারণ বলা আছে বাম পাশে এক্সপেন্ডিচার যাবে, ডান পাশে ইনকাম যাবে, কিন্তু দুই পাশে যদি পার্টিকুলার কথাটা লেখা লাগতো তাহলে ডেবিট ক্রেডিট কথা লিখতে হতো, ঠিক আছে? ওকে। আরেকটা রিকোয়ারমেন্ট ছিল ব্যালেন্স শিট। তাহলে আমরা ব্যালেন্স শিটের ছকটা দেখেন এর একই ভাবে, লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড, টাকা, অ্যাসেট, টাকা। আমরা এই যে কথাটা একটু একটু খেয়াল করবো, যে অ্যাসেট করতে গেলে আমরা এই জিনিসটা সর্বদা জানতাম, সেটা কি একটু খেয়াল করবেন। এটা হলো অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস, লায়াবিলিটিস প্লাস কি ওনার সিকিউরিটি, তাই না? ওনার সিকিউরিটি, এটা লিখতাম। হ্যাঁ। এখন আমাকে বলেন যে ওনার সিকিউরিটি কখন লিখতাম? ওনার সিকিউরিটি তখন লিখতাম যখন এক মালিকানার কোম্পানির অঙ্ক হয়। যখন, আমি এটা বুঝিয়েছিলাম কিন্তু আবারও বুঝাচ্ছি, কিন্তু যখন যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক করতে হয় তখন এই জায়গাটায় ওনার সিকিউরিটি না লিখে লিখতে হয় স্টক হোল্ডার ইকুইটি। কি লিখতে হয়? স্টক হোল্ডার স্টক হোল্ডার ইকুইটি, ঠিক আছে? আর যখন নন প্রফিটের অঙ্ক করতে হয় বা এনজিওর অঙ্ক করতে হয় তখন লিখতে হয় অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস ক্যাপিটাল ফান্ড। কি লিখতে হয়? লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল ফান্ড। বিষয়টা কি মানে মাথায় ঢুকছে সবার? যদি এক মালিকানা হয় তাহলে হয় ওনার সিকিউরিটি, আর যদি হচ্ছে মানে অধিক যৌথ মালিক মূলধনী থাকে, যৌথ মূলধনী হচ্ছে যে যৌথ মূলধনী যৌথ মূলধন। আর একটা নন প্রফিট বা এনজিওর অঙ্ক হলে অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল ফান্ড। তাহলে আমরা যে অঙ্কটা করতেছি এটা কিসের অঙ্ক? এনজিওর অঙ্ক না? এটাকে বলাই ছিল ওই উপরে, দ্য ফলোইং পার্টিকুলার আর কালেক্টেড ফ্রম দ্য রেকর্ড অফ এনজিও কেয়ার সাতক্ষীরা ব্রাঞ্চ। তাহলে আমরা এনজিওর অঙ্ক করতেছি, তাহলে এর ব্যালেন্স শিটে আমরা এই তথ্যগুলো দিব, অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস ক্যাপিটাল ফান্ড। তাই ছকের মধ্যে কি লিখছি? লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড, আর ডান দিকে লিখছি অ্যাসেট, লিখেছি। এটা কি বুঝতে পারলেন কি লিখেছি? এখন আমাকে বলবেন যে যদি আমরা ক্যাপিটাল নিয়ে একটু কথা বলি, এই যে ক্যাপিটাল মানে কেন ক্যাপিটাল না থাকলে তো অঙ্ক করা যাবে না, কারণ ব্যালেন্স শিট করতে গেলে অ্যাসেটও লাগবে, লায়াবিলিটিস লাগবে, ক্যাপিটালও লাগবে, তাই না? মাঝে মাঝে দেখা গেছে লায়াবিলিটিস নাই কিন্তু ক্যাপিটাল না হলে কি চলে? একটা না ভাই। প্রতিষ্ঠান চলতে গেলে যেমন অ্যাসেট লাগে তেমন লায়াবিলিটিস লাগে, এই সরি ক্যাপিটাল লাগে। লায়াবিলিটিস কিন্তু নাও থাকতে পারে, তাই না বিষয়টা? হ্যাঁ ভাই। ওকে। তো আমরা এখানে যদি দেখি যে ক্যাপিটালই নাই, তো ক্যাপিটালটা আমরা বের করব। এই এই যে ইকুয়েশন লিখলাম, এই ইকুয়েশনে ক্যাপিটাল সমান সূত্র কি দাঁড়ায়? ক্যাপিটাল ফান্ড সমান অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস, কথাটা কি লেখা যায়?
জি ভাই। হ্যাঁ ভাই এবার যদি প্রত্যেকের আগে আমি ওপেনিং কথা অ্যাড করি যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড সমান ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লায়াবিলিটিস, এই কতটা হ্যাঁ হ্যাঁ হবে ভাই। সবাই কি ক্লিয়ার বিষয়টা নিয়ে? হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে, বাস এতটুকু মনে রাখবেন, যদি ক্যাপিটাল না থাকে তাহলে আমি ওপেনিং অ্যাসেট গুলো যোগ করব, যোগ করে সেখান থেকে ওপেনিং লায়াবিলিটিস মাইনাস দেবো, দিলে আমি ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা পেয়ে যাব। ওকে, হ্যাঁ ভাই। এবার আমরা শুরু করি। এই হলো আমার অঙ্ক। এই অঙ্ক থেকে আমি দেখেন প্রথমে আছে ওপেনিং ক্যাশ 2 লাখ টাকা, ওপেনিং ব্যাংক ব্যালেন্স 8 লাখ টাকা, ডোনেশন রিসিভ 4 লাখ টাকা, 75% টু বি ক্যাপিটালাইজ। আমি এই পর্যন্ত লাল কালি একটু দিয়ে রাখছি, এটা আমি পরে বুঝাচ্ছি, বাকিগুলো আগে বুঝে নেন। ইজি গুলো ইজি ভাবে বুঝে নেন। প্রথম থেকে রুরাল এমসি লোন ডিসবার্সমেন্ট 8 লাখ টাকা, বলেন গ্রামীণ ক্ষুদ্র ঋণ বিতরণ। এই ঋণটা আমার এখানে মোট 4টা আইটেম আছে। কয়টা আইটেম? এক্সপেন্ডিচার, ইনকাম, লায়াবিলিটিস আর অ্যাসেট। এই 4টার মধ্যে কি ধরনের এন্ট্রি? এটা আমি লোন দিচ্ছি, এটা কি ধরনের এন্ট্রি? আয়, ব্যয়, সম্পদ না দায়? আমি লোন দিচ্ছি, কি ধরনের এন্ট্রি? এটা ব্যয় আয় ব্যয় না? লোন প্লাস দেওয়াটা কি সম্পদ। আয়? না, ইন্টারেস্ট আয় হয় কিন্তু লোন দেওয়া আয় না। তাহলে লোন দিচ্ছি ব্যয় এটা কি? আচ্ছা, লোন নিলে কি সেটা একটু বলেন তো, লোন নিলে কি হয়? দায়। দায়। লোন দিলে কি হবে তাহলে? সম্পদ। তাহলে এই তো সম্পদ হয়ে গেল। আমরা ছোটবেলায় অনেক ফাইনাল অ্যাকাউন্ট করেছি যেখানে লেখা দেখছি প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ অ্যাসেট পাশে বসতো, দেখি নাই? জি ভাইয়া। আমরা যখন করতাম, তো এটাই তো তাই, আমি লোন দিচ্ছি, তাহলে এটা অ্যাসেট। তাহলে এই দেখেন অ্যাসেট দিকে আমি দুটো ফাঁকা রাখছি, এখানে ফাঁকা রেখে মানে ক্যাশ অ্যাট ব্যাংক, এটা পরে বোঝাচ্ছি। এই যে প্রথমে লিখছি রুরাল এমসি লোন 8 লক্ষ টাকা লিখেছি। জি ভাইয়া। ওকে, এরপরে আছে ইকুইপমেন্ট 1,10,000। আচ্ছা, ইকুইপমেন্ট এটাও তো আমার অ্যাসেট নাকি? জি। তাহলে আমি অ্যাসেট দিকে বসালাম এই ইকুইপমেন্ট, টাকা হচ্ছে 1,10,000 বসাইলাম। নেক্সট আছে কি, যে স্যালারিজ পেইড 50,000। স্যালারি পেইড এটা কি আয়, ব্যয় না সম্পদ না দায়? ব্যয়, নিঃসন্দেহে ব্যয়। তাহলে এই যে স্যালারি এক্সপেন্ডিচার দিকে বসবে, কোন দিকে বসবে? এক্সপেন্ডিচার। রাইট। আপনি কি বুঝতেছেন যে আমার কিন্তু ছক দুইটা, এই ছক দুইটার 4টা নাম, এক্সপেন্ডিচার, ইনকাম, লায়াবিলিটিস, অ্যাসেট, এই 4টার যে কোনো এক জায়গাতে যাবে, তাই না? ওকে, পরে আছে অফিস রেন্ট 35,000 টাকা। আচ্ছা, অফিস রেন্ট এটা তো ব্যয় নাকি? জি। এই দেখেন অফিস রেন্ট আমি এই ব্যয় পাশে দিলাম, ঠিক আছে। নেক্সট ক্লিনিং এন্ড ওয়াশিং এক্সপেন্স 2,000 টাকা, তাহলে এটাও আমরা কোন দিকে বসাবো? এটাও আমরা এই ব্যয় পাশে বসাবো, ক্লিনিং এন্ড ওয়াশিং এক্সপেন্স টাকা 2,000। তারপরে কি আছে? ইউটিলিটিজ এক্সপেন্স 3,000 টাকা, তাহলে এটাও তো ব্যয় নাকি? তাহলে এই আমি লিখলাম এটাও ব্যয় দিকে, ইউটিলিটিজ এক্সপেন্স টাকা হচ্ছে 3,000 টাকা। নেক্সট কি আছে? সেল অফ পাসবুক 1,000 টাকা, কোনো কিছু বিক্রি করলে টাকা পাবো, তার মানে এটা ইনকাম না? রাইট। তাহলে এই দেখেন ডান দিকে সেল অফ পাসবুক ইনকাম পাশে বসাইছি, কত টাকা বসাইছি? 1,000 টাকা। 1,000। এবার রেজিস্ট্রেশন ফি 4,000 টাকা। গতদিন আমি বলেছিলাম যে 3টা এন্ট্রির নাম বলেছিলাম যেগুলো পাচ্ছি না দিচ্ছি, কিছু না বলা থাকলে আমরা সব সর্বদা পাই। একটা ছিল ডোনেশন, একটা ছিল অ্যাডমিশন ফি, আর একটা ছিল রেজিস্ট্রেশন ফি, তাই না? জি। তাহলে এই যে দেখেন পরপর দুটো আছে, একটা আছে কি রেজিস্ট্রেশন ফি, আর একটা আছে অ্যাডমিশন ফি। এখন আমাকে বলেন এই দুটোই কি আমি পাচ্ছি না দিচ্ছি? পাচ্ছি। তাহলে পাইলে তো এটা আয় নাকি? এটা আয় না? জি। হ্যাঁ। তাহলে আমি ইনকাম পাশে বসালাম রেজিস্ট্রেশন ফি আর অ্যাডমিশন ফি। ওকে, নেক্সট। না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করবেন সঙ্গে সঙ্গেই। এরপরে বলছিল ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 10,000 টাকা আর ক্লোজিং ব্যাংক ব্যালেন্স 4 লাখ টাকা। আপনারা বলেন দুটোই কি অ্যাসেট তো নাকি? নাম দুটো কি, অ্যাসেট না লায়াবিলিটিস? কিন্তু কোন সময়ের অ্যাসেট? কোন সময়ের অ্যাসেট? শুরুর না শেষের? শেষের অ্যাসেট। তাহলে শেষের মানে এই যে ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিট অ্যাসেট দিকে বসবে, কোন দিকে বসবে? ব্যালেন্স শিটে।
এই যে আমি অ্যাসেট দিকে বসালাম ক্যাশ আর ব্যাংক এবং শুরুতেই বসাইছি। বলেন এটা নিয়ে কোনো ডাউট আছে কি নেই? না ভাইয়া এটা বলেন। ঠিক আছে বুঝছি ভাইয়া। ওকে, তাহলে প্রবলেমটা হলো এই লাল কালিটুক। এই লাল কালিটুক যদি হ্যাঁ আমি করতে পারি তাহলে তোমার অঙ্ক হয়েই গেল, তাই না? হ্যাঁ তাহলে এক এক করে আসি, প্রথম থেকে আসি। ওপেনিং ক্যাশ 2 লাখ টাকা আর ওপেনিং ব্যাংক 8 লাখ টাকা। এই দুটোর হুম, নামও তো অ্যাসেট, বাট অ্যাসেট দুটো কোন সময়ের? শুরুতে। কোন শুরুর সময়ে? দিকে শুরুর দিকে তাহলে এই যে পুরো অঙ্ক আমি পড়লাম, কোথাও কি আমি ক্যাপিটাল কথাটা পেয়েছি যে ওপেনিং ক্যাপিটাল এত টাকা ছিল? না না। তাহলে একটু আগে কি শিখালাম যে ওপেনিং ক্যাপিটাল যদি না থাকে তাহলে ওপেনিং অ্যাসেট যোগ করে ওপেনিং লায়াবিলিটিস মাইনাস করতে হবে। হ্যাঁ তাহলে আমি এই দুটো কিন্তু আমার এই 4টা ছকের যাওয়ার মতো কোনো জায়গা নেই। এক্সপেন্ডিচারেও যাবে না, ইনকামেও যাবে না, লায়াবিলিটি দিকেও যাবে না, অ্যাসেট দিকেও যাবে না। যাবে কোন জায়গায়? ওই দুটো কাজে লাগবে হচ্ছে ওই ক্যাপিটাল বের করার জন্য। কি বের করার জন্য? ক্যাপিটাল বের করতে। এখন এই ক্যাপিটাল বের করার কাজটা আমরা ওয়ার্কিং এও করতে পারি, আবার ক্যাপিটাল ফান্ড যেখানে বসে সেখানেও বের করতে পারি। তো আমরা যেহেতু এই যে লায়াবিলিটিস দিকে লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড আছে, এখানে যেহেতু আছে তাহলে আমরা চাইলে এখানে করতে পারি, আর যদি না চাই তাহলে বাইরে থেকেও করে আনতে পারি ওয়ার্কিং হিসাবে। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস ভাইয়া। যেটা আমরা কি করতাম, যেটা আমরা নন প্রফিটের অঙ্গে আলাদা করে এই ছকটা করতাম, যেহেতু এখানে এন্ট্রির সংখ্যা কম তাই আমরা এক ছকে করতে পারি। কথা কি বোঝা যাচ্ছে? জি হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আমি কি করব? ওপেনিং অ্যাসেট গুলো যোগ করব, যোগ করে ওপেনিং লায়াবিলিটিস মাইনাস করব। দেখেন আমি এই জায়গাটা লিখছি ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমি বের করতেছি। তাহলে এই যে ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা বের করতেছি, এইটা বের করতে গেলে আমার এখানে লিখতে হবে প্রথমে ওপেনিং অ্যাসেট। কি লিখতে হবে? ওপেনিং অ্যাসেট। ওপেনিং অ্যাসেট, এটা হচ্ছে ওপেনিং অ্যাসেট। তাহলে ওপেনিং অ্যাসেটস আমরা লিখলাম কত টাকা, কি কি? ওই দুটো, ক্যাশ আর ব্যাংক। ক্যাশ আর ব্যাংক লিখেছি। ব্যাংক। এবার এই দুটো যোগ করলে 10 লাখ। এবার এখান থেকে বাদ দিতে হবে ওপেনিং লায়াবিলিটিস, কিন্তু আমার কোনো ওপেনিং লায়াবিলিটিস ছিল না অঙ্কে। ছিল বলা ছিল যে ওপেনিং না। ক্রেডিটর্স এত টাকা বা ওপেনিং আউটস্ট্যান্ডিং খরচ এত টাকা, এরকম তো কিছু বলা ছিল, মানে যে এন্ট্রিগুলো দায়। ওপেনিং এরকম কোনো দায় তো আমি দেখতে পাচ্ছি না, তাই না? হ্যাঁ তাই জন্য আমরা শুধু দুটো অ্যাসেটই পেয়েছি। তাহলে অ্যাসেট দুটো যোগ করে লায়াবিলিটিস মাইনাস করলেই তো ক্যাপিটাল ফান্ড পাবো, কিন্তু মাইনাস করার মতো কোনো লায়াবিলিটিসই নাই। তার মানে কি? জিরো। তার মানে কি? জিরো। জিরো। তাহলে আমি যদি এখানে ডিরেক্টলি এইটাকে ওপেনিং ক্যাপিটাল ফান্ড লিখে দিই 10 লাখ, তাহলে এটা কি বলা ভুল হবে বলেন তো? না কারণ আমি এখানে ওপেনিং লায়াবিলিটিস পাচ্ছি না। আমি আপনাদের একটু বোঝানোর জন্য বলছি। আমি যদি এই জায়গাটায় কিছুই না লিখতাম, শুধু লিখতাম, দেখেন আপনাকে একটু এইটা একটু ক্লিয়ার করাই। আমি যদি এই জায়গাটায় এসে এরকম লিখতাম লেস, কি লিখতাম? লেস ক্রেডিটিস। ওপেনিং লায়াবিলিটিস, তাই তো? এতটুকু লিখতাম। এখন ওপেনিং লায়াবিলিটিস নাই, তাহলে ওপেনিং লায়াবিলিটিস নাই মানে কি? জিরো বা জিরো। ডট 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 ডট, তাই তো? হুম। জিরো বা ডট হ্যাঁ ডট ডট। এইটা যদি আমি মাইনাস করতাম, মাইনাস করে আমি তো নিচেই বসাতাম নাকি? সে 10 লাখই আসতো। নিচে বসালে ওই সেই 10 লাখই আসতো। এখন আমি আসবে। যদি বুঝি তাহলে আমি সরাসরি 10 লাখ লিখে দেবো। আর যদি না বুঝি সেক্ষেত্রে আমরা কি করব? এইভাবে লিখবো, অ্যাজ ইউর উইশ। বলেন, বুঝতে পেরেছেন? জি। এখন তাহলে এইটার নাম কি হবে? এইটার নাম, এই 10 লাখের নাম কি হবে? এই 10 লাখের ক্যাপিটাল। নাম হবে, রাইট, ওপেনিং ক্যাপিটাল ক্যাপিটাল ফান্ড। ওপেনিং ক্যাপিটাল ফান্ড, ফান্ড। ঠিক আছে? ওকে, জি। তাহলে ওপেনিং ক্যাপিটাল ফান্ড হচ্ছে 10 লাখ। এখন আমাকে বলেন এই যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমি 10 লক্ষ টাকা পেলাম, এখন আমার করণীয়টা কি? বাকি এন্ট্রি গুলো কমপ্লিট করা। কোন বাকি এন্ট্রি? এই জায়গায় ডোনেশন একটা বাকি এন্ট্রি ছিল, তাই না?
তাহলে ডোনেশন হ্যাঁ, কয় টাকা পেয়েছিলাম? 4 লাখ টাকা। কয় টাকা পেয়েছিলাম? 4 লাখ। 4 লাখ। এর মধ্যে ব্র্যাকেটে বলতেছে যে 75% টু বি ক্যাপিটাল, মানে 4 লাখের মধ্যে দীর্ঘমেয়াদী মানে মূলধন জাতীয় হলো 75%, আর 25% হচ্ছে স্বল্প মেয়াদী। 25% কি? স্বল্প মেয়াদি। এখন 25%-এর কথা তো আমার অঙ্কে বলা নাই, আমরা এটা কি বুঝে নিতে পারবো? হ্যাঁ, যদি রাইট, যেহেতু 75%। টাকাটা দুই সময়ে পাওয়া যায়, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী, তো বলে যে দীর্ঘমেয়াদী 75%, তাহলে বাকি 25% অবভিয়াসলি স্বল্প মেয়াদী, তাই তো? হ্যাঁ। তাহলে ডোনেশন এই যে স্বল্প মেয়াদী যেগুলো পাচ্ছি, স্বল্প মেয়াদী যে টাকাগুলো আমি পাই এটা হলো ইনকাম, কিন্তু দীর্ঘমেয়াদী যেটা পাই সেটা হলো দায়। সেটা কি? দায়। আচ্ছা, আপনারা জানেন ব্যয় যেটা, ব্যয়টাও তো স্বল্প মেয়াদী আর দীর্ঘমেয়াদী দুটো ভাগে ভাগ করা যায়, তাই না? হুম। কি হ্যাঁ, কি যাই। ভাগে? সে নামগুলো কি মনে আছে? স্বল্প মেয়াদীর নামটা কি, দীর্ঘমেয়াদীর নামটা কি? স্বল্প মেয়াদি ব্যয়। স্বল্প মেয়াদি ব্যয় হুম, সবাই পণ্য। সবাই বলার চেষ্টা করেন। আমি পণ্যপ্রায় কিছুদিন একটা আগেও শিখেছি। মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন রাইট, জাতীয় ব্যয়, মূলধন মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়, এক্স্যাক্টলি। মুনাফা জাতীয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় যেটা, এটা হচ্ছে স্বল্প মেয়াদী, আর মূলধন জাতীয় ব্যয় যেটা, এটা দীর্ঘমেয়াদী, তাই তো? হ্যাঁ। তো স্বল্প মেয়াদীটা কিন্তু জি এক্সপেন্স, ভাইয়া। আর দীর্ঘমেয়াদীটা কিন্তু সম্পদ। মানে দীর্ঘমেয়াদী ব্যয়, মূলধন জাতীয় ব্যয়টাকে আমরা অ্যাসেট বলি না? জি ভাইয়া। হ্যাঁ। আয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম, যে স্বল্প মেয়াদী যেটা সেটা হলো ইনকাম, আর দীর্ঘমেয়াদী যেটা সেটা হচ্ছে দায়। মানে আয় আমি অগ্রিম পেয়ে যাবো, 3 বছরের আয় আমি একবারে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে দায়। কথা কি ক্লিয়ার? হুম। তাহলে এই ডোনেশন রিসিভ স্বল্প মেয়াদী 25% যাবে ইনকাম পাশে। তাহলে ইনকাম পাশে ডোনেশন দেখেন 75, 25% লিখছি, 4 লাখের 25% 1 লাখ টাকা। আর হ্যাঁ। বাকি 75% দিব দায় পাশে। তাহলে এই যে লাইবিলিটি পাস, এই লাইবিলিটি পাশে আমি দিব কোন দিকে? যে পাশে এখানে ওপেনিং ক্যাপিটাল ফান্ড আছে আমি ওর সঙ্গে যোগ করি একবারে, কারণ মূলধন জাতীয় দায় বলা মানে সেটা আমি ক্যাপিটালের সঙ্গে যোগ করে ওটাকে বৃদ্ধি করবো। আমি চাইলে এটা আলাদাও লিখতে পারি, তবে একসঙ্গে যোগ করাটা ভালো। তাহলে আমি কি লিখলাম? এর ডোনেশন 75% 3 লাখ, যোগ করলে হয় 13 লাখ। কত লাখ হয়? 13 লাখ। তাহলে এখন পর্যন্ত ভাইয়া একটু 13 লাখ আবার আছে। একটু রিপিট এখন করেন। বলেন, বলেছি এই ডোনেশনের 25% হচ্ছে স্বল্প মেয়াদী, মানে এটা ইনকাম, আর 75% দীর্ঘমেয়াদী, মানে এটা হচ্ছে দায়। তো দায় পাশে বসাবো, সরাসরিও বসাতে পারি, ক্যাপিটালের সঙ্গেও যোগ করতে পারি। ঠিক আছে? হুম। ওকে, তাহলে এখন আমরা যোগ করে বের করলাম 13 লক্ষ টাকা। আমার কি আর কোনো এন্ট্রি বাকি ছিল এই অঙ্কটাই? দেখেন, ভাই ডোনেশনের আর কোনো এন্ট্রি 25% বাকি আসলে বুঝিনি। ডোনেশনের 25% তো বাকি আছে এখনো। কেন ইনকামের আমি পাশে দিলাম না? ইনকাম পাশে ডোনেশনে 25% দিলাম না? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আর তো কোনোটা বাকি নাই, আছে? না। যদি না থাকে তাহলে এখন আমাকে যোগ বিয়োগ করতে হবে। এক কথায় যোগ বিয়োগ কি করব? এই ইনকাম পার্ট যোগ করে ব্যয় পাশ মাইনাস করবো। তাহলে ইনকাম পার্ট যোগ করলে হয় 1,10,000। কত হয়? 1,10,000। এখান থেকে আমি ব্যয় পাশের টাকাগুলো বিয়োগ করলে হয় 20,000। কত হয়? 20,000 এক্সট্রা। তাহলে এই 20,000 টাকার নাম কিন্তু নিট প্রফিট হওয়ার কথা ছিল, কারণ ইনকাম বড়, এক্সপেন্ডিচার ছোট, তাহলে নিট প্রফিট হওয়ার কথা না? তাহলে আমরা আসলে নন প্রফিটের অঙ্ক করানোর সময় কি শিখাইছিলাম? যে এইখানে কোনো নিট একদম। প্রফিট, নিট ইনকাম লেখা যাবে না, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি লিখতে হবে? যে এখানে আয় এক্সট্রা বড়, তাই লিখবো এক্সেস অফ ইনকাম। কার থেকে বড়? এক্সপেন্ডিচারের থেকে বড়, ইনকাম। ওভার। তাহলে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এই নামটা লিখবো, মানে নিট ইনকামের পরিবর্তে এই নামটা লিখবো, মানে আয়, ব্যয় অতিরিক্ত আয়। তাহলে এই যে অ্যাকচুয়ালি এটা একটা নেট প্রফিটের মতো এন্ট্রি, তো এটা আমরা নেট প্রফিট সবসময় কি করি? ক্যাপিটালের সঙ্গে যোগ করতাম না ব্যালেন্স শিট হ্যাঁ। করার সময়? সর্বদা। হ্যাঁ। তাই আমরা এই ক্যাপিটালের যে 13 লক্ষ টাকা আমি এখানে রেখে আসছিলাম তার সঙ্গে ওইটা যোগ অ্যাড এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার 20,000, টোটাল মিল হবে 13,20,000 যোগফল। এখন আমাকে বলেন, দুই পার্ট যোগ করলে 13,20,000 হয় তাহলে মেলবে, না হলে মেলবে না। এখন বলেন বুঝছেন না?
বুঝছি ভাইয়া। বুঝছেন? আচ্ছা, হ্যাঁ এটা একটু স্ক্রিনশট দিবেন, হ্যাঁ, কারণ এখানে নতুন কিছু কথা বলা হয়েছে তো, হ্যাঁ। এক সেকেন্ড, হ্যাঁ দেন, নতুন কিছু কথা লেখা হয়েছে।